শুরুতে জানিয়ে দেব ফিলিস্তিনকে আজই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আরও 6টি দেশ। জানিয়ে দেব চীনের ভয়ঙ্কর যুদ্ধ বিমান নিয়ে চলছে আলোচনা। এরপরে জানিয়ে দেব আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত জানিয়েছে জার্মান। সর্বশেষ জানিয়ে দেব আল আকসা মসজিদে ঢুকে ইসরায়েলিদের গান এবং নৃত্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে ফিলিস্তিনকে আজই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আরও 6 দেশ। ফ্রান্স ও সৌদি আরব আজ সোমবার ফিলিস্তিনকে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জোগাড়ের লক্ষ্যে এক বহুজাতিক সম্মেলনের আয়োজন করেছেন। অন্তত কয়েক ডজন দেশের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। আশা করা হচ্ছে এই দেশের মধ্যে বেশ কয়েকজন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন। তবে এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স, ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রোববার যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। আরও 6টি দেশ আজ সোমবার একই কাজ করবে বলে ঘোষণা করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের ভাষণের আগেই এসব ঘোষণা আসতে পারে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া 150টি জাতিসংঘ সদস্য দেশের তালিকায় এবার যুক্ত হচ্ছে 6 দেশ। বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা ও সম্ভবত নিউজিল্যান্ড এবং লিচেনস্টাইন। এই দেশগুলো আজ সোমবার জাতিসংঘের বিশেষ এক অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তাদের ঘোষণা দেবেন। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের কারণে দ্বিরাষ্ট্রীয় সমাধান ম্লান হয়ে যাওয়া প্রচেষ্টাকে পুনরুজ্জীবিত করতে এই সম্মেলনের আয়োজন। এর মধ্যে কিছু দেশ, বিশেষ করে যুক্তরাজ্য, ইহুদিদের নতুন করে সম্মান দেখিয়ে আগে থেকেই তাদের ঘোষণা দিয়েছেন। এই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করেছে ফ্রান্স ও সৌদি আরব। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এতে যোগ দিচ্ছেন না। বিপরীতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উপস্থিত থাকবেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই সম্মেলন বর্জন করছে বলে জানিয়েছে জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি এই আয়োজনকে সার্কাস হিসেবে আখ্যা দিয়ে গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমি মনে করি না এটি কোনোভাবে সহায়ক, বরং আমি মনে করি এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এসব স্বীকৃতি এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘ থেকে দেশে ফেরার পর এই বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে ইসরায়েল সরকারের কয়েকজন মন্ত্রী প্রতিক্রিয়া স্বরূপ পশ্চিম তীরের একটি অংশ দখল এবং সংযুক্ত করার দাবি তুলেছেন। এদিকে চীনের ভয়ঙ্কর যুদ্ধ বিমান নিয়ে চলছে আলোচনা। বিশ্বের সামরিক শক্তির পালাবদলে নতুন মাত্রা যোগ করেছে চীন। শুধু অর্থনীতিতে নয়, সামরিক শক্তির ক্ষেত্রেও নেতৃত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বেইজিং। সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজে দেশটি প্রদর্শিত নতুন অস্ত্রাগার, যুদ্ধ বিমান এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কুচকাওয়াজের শুরুতেই 80 দফা কামানের গোলা ছুড়ে সামরিক মহড়ার উদ্বোধন করে চীন। তবে সবচেয়ে বেশি নজর কেড়ে নেয় অত্যাধুনিক CS-5000 ড্রোন, যা এতদিন গোপনে রাখা হয়েছিল। প্রেসিডেন্ট শি জিনপিং এ সময় স্পষ্ট হুঁশিয়ারি করে বলেন, চীনকে হেয় করার উদ্দেশ্য ও দুঃসাহস যেন কারণ না থাকে। তার বক্তব্যে পরিষ্কার বার্তা ছিল, অস্ত্র ও প্রযুক্তিতে চীন আর পিছিয়ে নেই। কিন্তু কুচকাওয়াজের মূল আকর্ষণ ছিল নতুন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20। এটি বিশ্বের তৃতীয় স্টেলথ ফাইটার। যুক্তরাষ্ট্রের F-22 র্যাপ্টর এবং F-35 লাইটনিং II এর পর জেংদু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডেপুটি চিফ ডিজাইনার কং ফেং এর মতে, J-20 এমনভাবে তৈরি যে শত্রু রাডার এবং প্রতিরক্ষা জাল ভেদ করে অদৃশ্যভাবে প্রবেশ করতে সক্ষম এবং উন্নত রাডার, ইনফ্রারেড সিগন্যাল এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এটিকে একদিকে গোপনীয়, অন্যদিকে ভয়ঙ্কর আক্রমণাত্মক করে তুলেছে। প্রযুক্তিগত দিক থেকে J-20 এটি শুধু বিমান নয়, বরং এটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থার অংশ। এটি প্রারম্ভিক সতর্কীকরণ বিমান এবং ড্রোনের সঙ্গে একযোগে কাজ করতে পারে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে বহুমাত্রিক সুবিধা এনে দেবে। বিশেষজ্ঞদের মতে, বহুদূর থেকে শত্রুকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ক্ষমতা চীনের বিমান বাহিনীকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, J-20 এর উন্মোচন শুধু চীনের সামরিক প্রযুক্তির উন্নতি প্রতীক নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া স্টেলথ প্রযুক্তিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও চীনের দ্রুত অগ্রগতি বিশ্ব সমরনীতির মানচিত্র পুনর্লিখনের বার্তা দিচ্ছে। এদিকে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত বলছে জার্মানি।
ইসরায়েলি এবং ফিলিস্তিনিরা দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আলোচনা না করা পর্যন্ত জার্মানি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রাক্কালে জার্মানি একথা জানিয়েছেন। রবিবার অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা এবং পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ফ্রান্সও এই একই অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে। এই স্বীকৃতির লক্ষ্য হল গাজায় ইসরায়েলের অভিযানের উপর চাপ সৃষ্টি করা। ইসরায়েলের এই অভিযান হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং সেখানকার বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের মিত্রদের কাছ থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা হওয়ায় জার্মানি পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াহেদফুল বলেন, একটি আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধানই হলো সেই পথ যা ইসরায়েলি এবং ফিলিস্তিনিদেরকে শান্তি, নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে পারে। তিনি আরও বলেন, জার্মানির জন্য ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতি প্রক্রিয়া শেষেই আসবে, তবে এই প্রক্রিয়াটি তখনই শুরু হওয়া উচিত। এদিকে আল আকসা মসজিদে ঢোকে ইসরায়েলিদের গান ও নৃত্য। অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলামের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও অবৈধ ইসরায়েলি বসতকারীদের হামলার ঘটনা ঘটেছে। শতাধিক অবৈধ বসতকারী দলে দলে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। সেখানে তারা নিহত মার্কিন ডানপন্থী কর্মী চার্লি ক্রাকের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করে। হিব্রু ভাষার সংবাদ মাধ্যম স্রুগিম জানিয়েছে, এই প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করে কট্টর ডানপন্থী এবং ইসরায়েলের পার্লামেন্টের সাবেক সদস্য ইহুদা গ্রিক। তিনি দীর্ঘদিন ধরে আল আকসায় ইহুদিদের প্রবেশাধিকারের পক্ষে সক্রিয় প্রচারণা চালিয়ে আসছেন। চার্লি ক্রাক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। গত 10 সেপ্টেম্বর উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ফিলিস্তিনি সরকারি সংবাদ মাধ্যম ওয়াফা জানিয়েছে, বসতকারীরা আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের পর সেখানে ইহুদি আচার পালন করে, গান গায় এবং নৃত্য করে। আসন্ন ইহুদি নববর্ষকে কেন্দ্র করে এই ধরনের তৎপরতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা। ওয়াফার মতে কট্টর ডানপন্থী বসতিকারী বড় আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, ইহুদি ধর্মীয় উৎসব সামনে রেখে অধিকৃত পশ্চিম তীরে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হবে। 2022 সালের শেষ দিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভিরের দায়িত্ব নেওয়ার পর থেকে আল আকসায় উস্কানিমূলক কর্মচারী এবং হামলা মারাত্মকভাবে বেড়ে গেছে। আল আকসার মসজিদ মুসলমানদের কাছে মক্কা ও মদিনার পর বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা একে টেম্পল মাউন্ট হিসেবে দাবি করে, যেখানে তাদের দুটি প্রাচীন মন্দির ছিল বলে তারা বিশ্বাস করে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং 1980 সালে পুরো শহরটি সংযুক্ত করে নেওয়ার ঘোষণা দেয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই এই দখল এবং সংযুক্তিকে বৈধতা দেয়নি। ফিলিস্তিনিদের অভিযোগ, বসতকারীদের এই ধরনের হামলা পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণ করার বৃহত্তর পরিকল্পনারই অংশ, যার মাধ্যমে শহরে আরব ও ইসলামী পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। ফিলিস্তিনিরা স্পষ্ট জানিয়েছেন, আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমেই ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে।